বন্ধুরা, আমি বলেছিলাম ২-৩ দিন পরে আসবো। আজকে আমি আবার চলে এসেছি। তো আজকেও আমি কিছু টিপসই দেব। দেখলাম টিপস দেওয়াতে অনেকে দেখেছেন। তো টিপস দেওয়ার মাঝে যদি সেরকম কোনো কথা চলে আসে তাহলে সেটা বলবো। আর আমি বলেছিলাম যে আমি প্রত্যেকবারই বলি যে যদি কারোর কিছু জানতে ইচ্ছা করে এই টিপসের ব্যাপারেও, যদি কেউ কিছু এগুলো ইউজ করে থাকো বা কেউ অন্য ধরনের কিছু ইউজ করতে জানো, তাহলে কমেন্টে তোমরা সেগুলো জানাতে পারো। বা যদি কিছু জানতেও চাও যে অন্য কিছু আর কি হলে, যে সেটাও বলেছিলাম, তাহলে কমেন্টে জানালে আমার বলতে সুবিধা হয়। তো যাই হোক, কেউ কিছু বলেনি, তো আমি অন্যরকম কিছু টিপস, আমি চুল পড়া নিয়ে আজকে বলছি। যে চুল পড়া অনেকেরই ভীষণ ভীষণ চুল পড়ে। তো ছেলে মেয়ে বিশেষে সবারই খুব চুল পড়ে, চুল উঠে যায় আর কি। তো চুল উঠে যাওয়ার অনেকগুলোই কারণ থাকতে পারে। তো চুল উঠে যাওয়ার যেমন শীতকালে তোমাদের দেখবে শীতকালে খুব বেশি চুল ওঠে, কারণ শীতকালে খুশকি খুব বেশি হয়। হ্যাঁ, তো সেই চুল উঠে যাতে না যায় তার জন্য টিপস বলতে পারি। একটা তেল তৈরি করে রাখবে। তেলটা হচ্ছে যে সর্ষের তেল নেবে, অনেকটা সর্ষের তেল নেবে, মানে অনেকটা মানে বেশ খানিকটা আর কি। সর্ষের তেল নেবে, তার মধ্যে বেশ কিছুটা ভালো করে ধুয়ে কারি পাতা নেবে। কারি পাতা দেবে, তেলটা গরম হলে কারি পাতা দেবে। কারি পাতা দেওয়ার পরে লবঙ্গ দেবে, আর তার সঙ্গে দেবে হচ্ছে পেঁয়াজ। ঠিক আছে, কারি পাতা, লবঙ্গ, পেঁয়াজ। লবঙ্গ বেশ কিছুটা লবঙ্গ দিতে হবে। আর তারপরে দেবে পেঁয়াজ। এরপর সেইটা কারি পাতা, লবঙ্গ, পেঁয়াজ, ঠিক আছে, এইটা দিয়ে তোমার বেশ পেঁয়াজগুলো বেশ ভাজা ভাজা হয়ে যাবে আর কি। মানে একদম যেমন বেরেস্তা বানায় যেরকম ভাজা হয় ওই রকম ভাজা হয়ে যাবে, বা ওর থেকে আরেকটু ভাজা হবে, বেশ ভাজা ভাজা হয়ে যাবে, পুড়বে না একদম, বেশ ভাজা ভাজা হয়ে যাবে। যখন ভাজা ভাজা পেঁয়াজটা হয়ে যাবে, ওইটা আস্তে করে সমস্ত কিছু এই তোমার লবঙ্গ আর তোমার কারি পাতা আর পেঁয়াজ ওই সবগুলোই ঝাঁঝরা করে উঠিয়ে একদম তেল ছেঁকে উঠিয়ে ওটা রেখে দেবে। ওটা ফেলেও দিতে পারো, কারণ ওটা আর কোনো কাজে লাগবে না সেরকম। একমাত্র যদি কোনো সেরকম রান্না হয় তাহলে তাতে বেটে ওটা দিয়ে দিতে পারো, তাতে অসুবিধা নেই। কালিয়া টালিয়া টাইপের রান্না হলে ওইটা আবার বেটে দিয়ে দিতে পারো। তো এইটা আর হচ্ছে তারপরে এবার পেঁয়াজটা, ওই তেলটা যে হলো, তেলটা ভালো করে ছেঁকে ঠান্ডা হবে, ঠান্ডা করে তেলটা ছেঁকে একটা শিশিতে রেখে দেবে। এরপর চেষ্টা করবে রাত্রির বেলায়, রাতের বেলায় যেহেতু অনেকটা টাইম পাওয়া যায়, ঘুমোনোর আগে রাত্রেবেলায় একদম স্কালে যাতে তেলটা লাগে, সেই স্কালে একদম লাগিয়ে 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 তেলটা দেবে। তেলটা দিয়ে একটা হালকা পাতলা গামছা দিয়ে মাথাটাকে বেঁধে শুয়ে যাবে। সকালে উঠে কিন্তু তোমাকে শ্যাম্পু করতে হবে। শ্যাম্পু না করলে, যারা বেরোও আর যারা বেরোও না তারা কি করে, তারা একটু পরের দিকে শ্যাম্পু করতে পারো। যারা বেরোবে তাদের আবার সকালবেলা শ্যাম্পু না করলে হবে না, সকালবেলা শ্যাম্পু করতে হবে। আর যারা তারা একটু পরে শ্যাম্পুটা করলেও হবে। প্রথমে ভালো করে মাথাটা ধুয়ে তারপরে শ্যাম্পু করতে হবে। এটা একটা গেল, চুল পড়া বন্ধ হবে, চুল পড়া বন্ধ হবে, খুশকি চলে যাবে এবং চুলগুলো খুব স্মুথ হবে, খুব ভালো চুল হবে আর কি, নর্মাল চুল বেরোবে, খুব ভালো। আরেকটা হচ্ছে যাদের টক দই হজম হয়, যেমন আমি বললাম যে আমার তো টক দই হজমই হয় না, তো যাদের টক দই হজম হয় তারা প্রত্যেক দিন খাবার, যে মানে যে কোনো খাবার খাও একটু একটু করে টক দই খাবে। টক দই খেলে অনেকের ওই চুল পড়ার থেকে ওটা বাঁচবে আর কি, টক দই যদি খাও। শশা টক দই মিশিয়ে খেতে পারো, শশার সঙ্গে টক দই, টমেটো শশা টক দই।
আরেকটা হচ্ছে মাথার খুশকি, আর এটা হলো 1 নম্বর। তেলটা মাখবে, এটাতে খুশকিও যাবে। আর তোমার এটা বেশি খুশকি যাওয়ার থেকে এটা হচ্ছে বেশি করে চুল যাদের বেরোয় না, চুল খুব পড়ে যায়, তাদের জন্য এটা। খুব বেশি চুল পড়ে যাদের, তাদের জন্য এটা। আর হচ্ছে খুশকি বন্ধ হয়ে যাবে। খুশকি বন্ধ হবে সেটা হচ্ছে তোমার দই। দই মাখবে মাথায়, একদম এরকম করে স্কালে একদম নিয়ে দই মাখবে। দই আর ডিম, দই আর ডিম, দইটা মাখা হয়ে যাবে। তারপরে ডিম মাথায় দিয়ে মোটামুটি 15 মিনিট তো থাকতেই হবে। 15 মিনিট থেকে তারপরে তুমি মাথাটা ভালো করে শ্যাম্পু দিয়ে আগে ধুয়ে নেবে, তারপর শ্যাম্পু দিয়ে নেবে। চুল হবে স্মুথ এবং খুশকি একদম হবে না। আর শ্যাম্পুর জায়গায় যদি রিঠা, রিঠা যে ফল হয় একটা, রিঠা দেখবে রুদ্রাক্ষের মতন দেখতে হয়, ফলটা অনেকটা ওরকম কালচে হয় রিঠা ফলটা। রিঠা ফলটা যদি আগের দিন তুমি ভিজিয়ে রাখো, আর মোটামুটি ধরো 10টা রিঠা ভিজালে, 10টা রিঠা একটু হালকা গরম জলে ভিজিয়ে রাখলে পরের দিন রিঠাটা মাথায় ওই তেল টেল বা দই বা ডিম যাই লাগাও, তারপরে ওইটা রিঠাটার জলটা মানে ওটা শ্যাম্পুর কাজ করবে। আর ওটা শ্যাম্পু মানে যে শ্যাম্পুতে যে কেমিক্যাল থাকে, সেই কেমিক্যালটা মাথায় গেলে প্রবলেম হয় যাদের, বা প্রবলেম না হলেও ওটা তো মাখা ঠিক না, আমরা যে মাখি ওটা তো মাখা ঠিক নয়। তো সেই জন্য রিঠার জল হচ্ছে সব থেকে ভালো, ওটা শ্যাম্পুর কাজ করবে। আর এতে কি হবে, তোমার চুল একদম মানে চুল পড়া প্রায় বন্ধ হয়ে যাবে, প্রায় বন্ধ হয়ে যাবে, পড়বেই না এরকম আর কি, এতটা গ্যারেন্টি থাকে। আর খুশকি তোমার হবে না। তবে খুশকির জন্য যারা মানে শীতকালে বেশি খুশকি হয় মাথায়, খুশকি তো এক ধরনের ব্যাকটেরিয়া, এক ধরনের ইয়ে, তো সেই জন্য খুশকিটা ওই একবারই দিয়ে দিলে তারপরে আর দিলে না তা না, মোটামুটি 7 দিন পর, 7 দিনে একদিন তোমাকে ওই দই ডিম করে যেতে হবে। দইয়ে চুলটা খুব ইয়ে হয়ে যাবে বলে ডিমটা কন্ডিশনারে কাজ করবে। ভালো আর কি, ডিমটাও ভালো মাথার জন্য। তো ওটা কন্ডিশনারের কাজ করবে, আর দইটা সেই জন্য দইটা দিয়ে একটুখানি রাখবে, মোটামুটি 15 মিনিট দইটা দিয়ে রেখে আবার আবার যদি সব মিলিয়ে দাও তাহলেও হবে, একসঙ্গে দিলেও হয় বা আলাদা দিলেও হয়, যার যেরকম সময় হবে। জেনারেলি এগুলো করবে ছুটি ছাটার দিনে, তাহলে কি হবে, তোমার একটা সময় পাওয়া যাবে তখন। এইভাবে তাহলে টক দই তুমি দিতে পারো, একদম টক দই, কিন্তু টক দই দিয়ে রাখলে কিছুক্ষণ, তারপরে তুমি আবার ডিম দিয়ে 10 মিনিট রাখলে, তারপরে মাথাটা রিঠার জল দিয়ে শ্যাম্পুর মতো ধুয়ে নেবে। কিন্তু রিঠা খুব সাবধান, রিঠা কিন্তু চোখে লাগলে ভীষণ রকম জ্বালা করে। শ্যাম্পুও জ্বালা করে, কিন্তু শ্যাম্পু তো অত জ্বালা করে না যতটা রিঠা লাগলে জ্বালা করে। জ্বালা থামতে অনেক টাইম নেয়, সেই জন্য খুব সাবধানে চোখ বন্ধ করে মাথা নিচু করে রিঠা দিয়ে শ্যাম্পু করে তারপরে মাথাটা ভালো করে ধুয়ে নিতে হবে। এটা হচ্ছে খুশকির জন্য, শীতকালে প্রচণ্ড খুশকি হয় মাথায়, এটা হচ্ছে একটা টোটকা। আর এগুলো তোমরা করতেই পারো, এগুলোতে খুব কম খরচা। একটা ডিম লাগবে যাদের খুব চুল ঘন বেশি, মেয়েদের যদি এরকম হয় খুব ঘন চুল এই সেই, তাহলে 2টো ডিম লাগবে। আর কী কারণ চুলে তো খুব একটা, চুলটা উঠিয়ে রাখবে, চুলে তো খুব একটা ইয়ে হবে না। আর দইটা কিন্তু একটু বেশি করেই লাগবে, মানে 100 গ্রাম মতো তো দই লাগবেই, কেন দইটা স্কালে যাবে, দইটা চুলের যাবে না। কিন্তু ডিমটা যতটা পারবে, যেহেতু ওই ইয়েটা নেমে আসবে, তো ওটা কন্ডিশনারের কাজ করে। যাই হোক, দুটোই স্কালের জন্যই। তো এইটা গেল তোমার খুশকির জন্য। আর মাথার তেল একটা, ওটাও বললাম। আর হচ্ছে যে দাঁত, এই যে দাঁতে ব্যথা হয়, দাঁতে ব্যথার জন্য তোমরা করবে যে তেল নিলে, ওই সর্ষের তেল বলবো, সর্ষের তেলই ভালো। সর্ষের তেল নিলে সর্ষের তেলটা বেশ করে গরম হবে, তারপর বেশ কিছু লবঙ্গ একদম গরম তেলে দিয়ে আঁচটা কমিয়ে দেবে, একদম কমিয়ে দেবে, দিয়ে মোটামুটি 7 মিনিট ধরে ওই লবঙ্গটা
ইয়ে হবে, মানে তেলটা গরম করেই আঁচটা কমিয়ে দেবে, তারপরে লবঙ্গটা দেবে, মানে দিলেই তো ফুটফুট ফুটফুট ফুটে যাবে। তো ফুটবে মানে ওটা ভাজা হয়ে যাবে, তো ওটা একটু বেশিক্ষণ ধরে ভাজা হলে ভালো, ভাজা ভাজাটা হলে। আর তেল কম দেবে, খুব বেশি তেল দেবে না। লবঙ্গ তেলটা যখন তৈরি করবে তেল অল্প দেবে, লবঙ্গ বেশি দেবে, এরকম আর কি। খুব অল্প তেল, মানে এইরকম একটা ছোট শিশিতে ভরা থাকবে, এইরকম ছোট শিশিতে ভরা থাকবে তেলটা, এতটা কম তেল দেবে। তেল আর তেলটা গরম করে তার মধ্যে দেবে লবঙ্গ, বেশ কিছু লবঙ্গ দিয়ে ওইটা লবঙ্গটাকে বেশ করে গরম করে তোমার মানে 10 মিনিট, 7 থেকে 10 মিনিট ওটাকে তেলের মধ্যে রেখে 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 ভাজা 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 হয়ে যাবে। লবঙ্গ থেকেই দেখবে একটা তেল বেরোবে, যেটা সেইটা তো তোমরা ওই লবঙ্গ ওইটা ছেঁকে পুরো ছেঁকে নেবে তেল ঠান্ডা করে। এটা রেখে যখন ব্যথা হবে তখন একটা বার্ডস নিয়ে, তুলোর বার্ডস নিয়ে, নতুন বার্ডস নিয়ে ওই তেলে ডুবিয়ে যেখানে দাঁতে ব্যথা ওইখানে ওখানে লাগালে ব্যথার উপশম হবে। দাঁতে, যদিও দাঁতে ব্যথা কিন্তু মারাত্মক যখন হয়ে যায় তখন এমন অবস্থা হয় যে কিছু মুখে দিতেও ইচ্ছা করে না, নিতেও ইচ্ছা করে না, তখন মনে হয় কোনো রকমে আগে ওষুধ খেয়ে একটা ব্যথাটা কমুক। তো সেই ক্ষেত্রে ব্যথা কমিয়ে নিয়েও ওটা করতে পারো। ওষুধ খেয়ে ব্যথাটা একটু কমিয়ে নিলে তারপরে ওটা দিলে ব্যথাটা ফিরে আসবে না, এটাই হবে। এছাড়া লবঙ্গ সবসময় মুখে রাখা, এটা তো ভীষণ উপকারী। লবঙ্গ পেটের জন্য ভীষণ উপকারী। ওই যে তুমি ইয়ে করবে, দাঁতের রেখে আস্তে 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 রসটা যাবে, ওটা পেটের হজম শক্তিটাকেও বাড়াবে। তাহলে এটা গেল দাঁতের বললাম। আর আগের দিন তো চোখেরটা বলেছি, কেউ করছো কি না এটা জানাবে, যে তোমরা কি কেউ কোনো কিছু একটা এটা শুরু করেছো কি না। গলা ব্যথার জন্য বলেছি, তো সেই জন্য। আর হচ্ছে যে তোমরা কি বলে, এইগুলো গেল। আর হচ্ছে যে ধৈর্য, প্রথম কথা আমাদের যেটা আজকালকার দিনে মানুষের ধৈর্য কম, প্রচণ্ড ধৈর্য কম। আমি দেখছি তো চারিদিকে, এমন না যে আমার ধৈর্য খুব বেশি, তা নয়। আমি আছি এই সবের মধ্যে বলে এখন অনেক কমেছে আগের থেকে। আগে আমারও ওরকমই ছিল, প্রচণ্ড ধৈর্য কম ছিল। কোনো কিছু হলে এক্ষুনি কেন হয়ে যাচ্ছে না, এক্ষুনি কেন, সেই ট্রেনের জন্য দাঁড়িয়ে থাকলে মনে হয় এক্ষুনি কেন আসছে না, বা রান্না করতে গেলেও মনে হয় এক্ষুনি কেন হচ্ছে না, বা কোনো কাজ হলেও মনে হচ্ছে এক্ষুনি কেন হয়ে যাচ্ছে না, এরকম হয়। তো তারপরে আস্তে আস্তে হয়েছে। যাই হোক, ধৈর্যটা তোমাদের প্রচণ্ডভাবে, ধৈর্যের যদি অভাব হয় তাহলে কিন্তু কোনো কিছুই, যেমন 10 মিনিট বা এই যে 15 মিনিট করে দই রাখতে হবে, ধৈর্য না থাকলে 15 মিনিটও রাখতে পারবে না। 5 মিনিট রেখেই মনে হবে যে হয়ে গেল, ব্যাস যাই এবার ধুয়ে দিই কোনো রকমে। সেইটা ধৈর্যটা রাখতে হবে। তো ধৈর্য কি করে রাখবে না, ধৈর্য রাখতে গেলে তোমাকে একটু ফোকাসড হতে হবে, ফোকাসড হতে হবে। তো সেই জন্য যে তোমাকে কি করতে হবে, যে একটা ব্যায়াম আছে, সেই ব্যায়ামটা যদি করো তাহলে একটু ধৈর্য আসতে পারে। যেটা হচ্ছে যে তুমি পা দুটোকে একটা পাকে মুড়িয়ে, বাঁ পাটাকে মুড়িয়ে তুমি একদম তোমার মূত্রদ্বারের ওইখানে একদম একটা গোড়ালি ঠেকলো, ঠিক তার উপরে ডান পাটাকে মুড়িয়ে তার উপরে একটা গোড়ালি ঠেকবে। এইভাবে তুমি যতক্ষণ বেশি বসে থাকতে পারবে, যতক্ষণ চেষ্টা করো, প্রথমে অল্প চেষ্টা করবে বসে থাকতে। তো এইরকমভাবে বসে থাকতে 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 ধৈর্যটা আস্তে আস্তে বাড়বে। ধৈর্য বাড়াটা খুব আমার মনে হয় দরকার। কারণ কি, এই যে বাইরে যাই যখন, তখন দেখি মানুষ এই যে ট্রেনে উঠে যে বসবে তার জন্য এমন করে তাকায় যেন মানে এখন বসতে না পারলে বোধহয় ধ্বংস হয়ে যাবে, করে দেবে সব কিছু, এইরকম তাকায়। তার মানে কি, সে ওই ধৈর্যটা নিয়েই উঠছে না। মেবি আমি বসতে নাও পারি, হ্যাঁ অবশ্যই আমরা তাকাই, যে সবারই ইচ্ছা হয় যে দূরে যাচ্ছি কোথাও ট্রেনে বাসে একটু বসি, কিন্তু ওইরকম একবারে সেই যুদ্ধং দেহির মতন উঠে আর কোথায় জায়গা পেলাম তো পেলাম না। আর কিছু মহিলাদের দেখেছি যে বিশেষ করে মেট্রোতে বা বাসে বা অন্য ট্রেনে, যেখানে
কি বলে ওটাকে, সিনিয়র সিটিজেনদের জন্য থাকে, সেখানে যদি বাই চান্স কেউ বসে যায়, তখন মহিলাদের মনে পড়ে এবার আমাদের বয়স হয়েছে জায়গা ছাড়ার জন্য, অন্য সময় মনে পড়ে না। তো ওইগুলোও দেখেছি যে কীরকম একটা যেন সেই বসে যেন ও মানে ওকে ফাঁসিতে চড়ানো উচিত এইরকম করে আর কি মহিলারা, কেন বসা হয়েছে, কিছু কিছু লোকও করে, শুধু মহিলারা করে না। তো সেইটা হচ্ছে ধৈর্য নেই। তাই ধৈর্য থাকলে ও যদি আমি উঠছি ট্রেনে, আমি যদি ভেবেই উঠি যে জায়গা নাও পেতে পারি, যদি পেয়ে যাই ভালো হয় একটু বসি, জায়গা নাও পেতে পারি, তাহলে কি হয়, মাইন্ডকে যখন এই ব্যাপারটা আমি বলে দিলাম, তখন আমি নিশ্চিত যে আমার ওই রকম একটা অধৈর্য শরীরে ফুটে উঠবে না বসার জন্য। ঠিক আছে, জায়গা পেয়ে গেলে বসবো, একটা দাঁড়ালাম। তো সেই জন্য ধৈর্যটা খুব দরকার আমার মনে হয়, যে ধৈর্য বাড়ানো কি করে যাবে সেই জায়গাটা, অর্থাৎ একটা জায়গায় সুন্দরভাবে ফোকাসড করা, সেই জন্য ওই ব্যায়ামটা, ওই আসনটা বললাম। ওই আসনটা যদি করা যায় মোটামুটি মোটামুটি মানে খুব মিনিমাম হলে ওটা 20 মিনিট, মিনিমাম 20 মিনিট করতেই হবে, আদারওয়াইজ কিছুই হবে না। বসলাম আর খুবই পায়ে ব্যথা করবে, যারা করে না প্রথম প্রথম পায়ে প্রচণ্ড ব্যথা করবে, কিন্তু সেটা মেনে নিয়েও যদি 15 না 20 মিনিট 25 মিনিট মিনিমাম, তারপরে 1 ঘন্টা 2 ঘন্টা যে যতটা পারবে। তো রাত্রের দিকে করাই ভালো এটা, কারণ রাত্রেবেলা খেয়ে দিয়ে করলেও কোনো অসুবিধা নেই, চুপচাপ বসে এইটা। আরেকটা হচ্ছে খাওয়ার খাওয়ার এমনভাবে খেতে হবে যাতে খাওয়ার পরে জল খাবার জায়গা থাকে বেশি করে। খাবার এমন হাফ খাবার হাফ জল, এই অভ্যাসটা করতে হবে। আমরা কি করি ম্যাক্সিমাম ক্ষেত্রে, আমরা খাবার খেয়ে নিলাম, তারপরে জল খাই, আমরা খেতে খেতে অনেকে জল খায়, বা খাবার পরে বা খাবার আগে একটু জল খাচ্ছে, কিন্তু সেই জলের পরিমাণটা মানে ঠিকঠাক হচ্ছে না। সেই জন্য বলা হয় খাবার পরে জল খাও, একটু পরে খাও, 10 মিনিট পরে খাও বা আধ ঘন্টা পরে খাও, কিন্তু এতটা খাবার খাও যাতে আধা খাবার আধা জল, তাতে সুবিধা হয় আর কি, শরীরের ডাইজেস্টিভ সিস্টেমে অনেক সুবিধা হয়। আমরা অনেক সময় কি করি, খেয়ে নিই, বিশেষ করে এখন এই যে বিয়ে বাড়ি নিমন্ত্রণ বাড়ি এইসব জায়গায় খেয়ে নিলাম, খেয়ে নিয়ে এবার তো আমরা কেউই অত জল খাই না, সাধারণত দেখা যায় জল খাওয়া হয় না, তখন কি হয় এই পরের দিনে ডাইজেস্টিভ হতে, বা সকালবেলা হলেই একটু পেট ভার ভার থাকে, খেতে ইচ্ছা করে না, অনীহা এরকম সকালবেলাটা থাকে, বা অনেকে দুপুর পর্যন্ত এটা থাকে। সেই ক্ষেত্রে কি করবে, যে ওই যে খাবার পরে একটা আইসক্রিম দেওয়া হয়, ওটাতে একদম খাবে না, বরং উল্টে লেবু জল খাবে। ওই লেবু জলটা খেলে বরং হজম হয়ে যাবে, হজম হবার একটা ইয়ে আছে। লেবুটা খুব কাজে লাগে, লেবু জল, শুধু লেবু অনেকের নাও হতে পারে, লেবু জল। আর তার সঙ্গে হচ্ছে যে ওই আসনটা যদি করা যায়, তাহলে খাবার হজমও হয়ে যাবে, আর পরের দিন আর কোনো অসুবিধা হবে না। সবসময় খাবার পরে মানে এইরকম খুব রিচ খাবার পরে, রোজকার খাবার পরে তো জল খেলেই হবে, কিন্তু রিচ খাবার পরে একটু লেবু জল খেলে তোমার ওটা ডাইজেস্টিভ হতে একটা ভালো হবে আর কি, ভালো ঠিকঠাক ডাইজেস্ট হবে আর কি। তো সেইটা একটা বলা। আর খাবার ব্যাপারেও হচ্ছে যে বিশেষ করে যাদের বয়স হচ্ছে, খাবার জন্য অনেক রোগ হয় দেখবে, যার জন্য প্রেমানন্দজি বারবার খাবার কথা বলেন, বারবার উনি আহার ঠিক করো এই কথাটা বলেন, যে আহার ঠিক করতে হবে। এবার আমি যেহেতু ওনাকে বেশি শুনি, যারা অন্যান্যরাও আছে দেখবে তারাও বলেন যে আহার ঠিক করতে হবে। আহার ঠিক করা মানে কি না, তোমার বয়স অনুযায়ী তোমাকে খেতে হবে। অনেক আছে বাচ্চা হলো, বাচ্চাকে জোর করে খাওয়াচ্ছে, বাচ্চা বমি করে দিচ্ছে, তারপর আবার খাওয়াচ্ছে, এরকম এটা করা চলে না। তাহলে কি হবে, ওই স্টমাকের স্প্যানটা বেড়ে যায় আস্তে আস্তে, বেশি খেতে খেতে খেতে, তখন আবার বেশি খেতেই থাকে, সারা জীবনও বেশিই খেতে থাকবে। যতই খেতে দাও তার আর ইয়ে গায়েও লাগবে না, আর তার ইয়েও হয় না আর কি, ঠিকঠাক নয়, ওটা ঠিক নয় আর কি, ফ্যাটি লিভার হয়ে যায়, পরের দিকে এই হয়ে যায় ওই যায়, অনেক কিছু কাণ্ড ঘটে। সেই জন্য হচ্ছে খাবার হচ্ছে যতটা তোমার খেতে মনে হবে যে যতটা কি বলবো
খেতে ইচ্ছা হবে তার থেকে কম খাবে। এবং বাচ্চাদের বিশেষ করে কম খাওয়ানো দরকার, বারবার খাওয়ানো দরকার কিন্তু কম। এই এখন একটু খাওয়ালে কিছু, তারপরে সামান্য খুব অল্প অল্প করে বারে বারে খেলে খিদের ইয়েটা ঠিক মতন থাকে, বাড়ে। আর যাদের যারা মিনিমাম, যারা মিডিয়াম এজে আছে, যারা মানে মিডিয়াম বলবো না, মিডিয়ামে তো আমরাই রয়েছি, আমাদের থেকে যারা ছোট, একদম বাচ্চা থেকে যারা একটু বড়, তারা কি করবে, তারা নর্মাল, কিন্তু তাদের যেহেতু একটা এজ রয়েছে, রয়েছে, তারা নর্মাল নর্মাল আর কি সব কিছু, তাদের অতটাও ইয়ে নেই। তবে খুব বেশি খাওয়াটা কখনোই উচিত না, একসঙ্গে অনেক খেয়ে নেওয়া এটা কখনোই উচিত না। এবং খাবার অতটাই খাওয়া উচিত যার পরে যেন আমি আধা খাবার আধা জল যায়। এবং টাইম মেনটেন করা, রোজ একই টাইমে খাওয়া, এইটা অভ্যাস করা খুব দরকার। যেটা হয়ে যায় কি, স্কুল লাইফে খুব প্রবলেম হয়ে যায়, স্কুলে যাওয়া, স্কুল থেকে আসা, তারপরে খাওয়া, অনেক প্রবলেম হয়। কিন্তু ওখানে যদি ম্যানেজ করে, যেহেতু আমি যে স্কুল থেকে ফিরতেই এখন জানি না 1:30 হয়, 1:30, 1:45, 2 বেজে যায় স্কুল থেকে ফিরতে। এবার সেই 2টোর সময় তুমি তো এসে ঠিক আছে লাঞ্চটা করলে, যদি হয় রোজ ওই টাইমেই লাঞ্চ করতে হবে। কিন্তু তারপরে আর তুমি এটা জানবে যে খাওয়ার 6 ঘন্টা থেকে 8 ঘন্টা, 6 ঘন্টা থেকে 8 ঘন্টার মধ্যে আর কিছু খেতে নেই। তাহলে কি হয়, যদি কেউ খেয়েই যায়, অনেকে আছে খেয়েই যায়, তারা তারা মুখ বন্ধ হয় না, তারা খেয়েই যায়, এখন এটা খাচ্ছে তখন এটা। এটা শুধু বয়সের জন্য না, অনেক বয়স্করাও আছে এরকম খায়, অনেক কম বয়সেরও আছে এরকম খায়। তো সেই খাওয়াটা খুব বাজে, যে তুমি স্টমাককে কোনো রেস্ট দিচ্ছ না। এরপরে কি হয়, হয়তো আজকে খেলে আজকে কিছু হলো না, কালকেও কিছু হলো না, পরশুও কিছু হলো না, কিন্তু দেখা গেল 2 মাস পরে, 3 মাস পরে একটা স্টমাক জনিত কিছু একটা প্রবলেম হলো, বা লিভার জনিত কিছু একটা প্রবলেম হয়ে গেল। তো স্টমাক লিভারকে ঠিক রাখতে গেলে খাওয়াটা কিন্তু কন্ট্রোল করতে হবে। একটা বিশেষ করে আমাদের এজে যদি কেউ থাকো, আমাদের এজে, তাহলে কি করতে হবে, আমাদের এজে হচ্ছে ভীষণভাবে খাওয়া কন্ট্রোল করতে হবে, ভীষণভাবে। দিনে যদি 2বার খাও তাই মানে সাফিসিয়েন্ট, যদি একবার খেতে পারো তাহলে তো খুবই ভালো। লোভ সংবরণ করতে হবে, আর নাহলে প্রচণ্ড রোগ হবে। এর সাইড এফেক্ট যে কত রকম, মাথা ব্যথা থেকে শুরু করে, কারণ গ্যাস ফর্ম করবে, আর করবেই এটা, আর গ্যাস ফর্ম করবে, তাই 2 দিন পর পর মাথা ব্যথা হতে পারে, পায়ে ব্যথা হতে পারে, পিঠে ব্যথা হতে পারে, কোমরে ব্যথা হতে পারে, অনেক রকম ব্যথা বুতি, মেয়েদের বিশেষ করে ব্যথা বুতি হয়, ছেলেদেরও হতে পারে, মানে হতে পারে ছেলেদের হয়, কিন্তু মেয়েদের কেন বলছি, মেয়েদের বলি কেন না, মেয়েদের শারীরিক ব্যাপারটা ভীষণ কমপ্লিকেটেড, মেয়েদের পেটের ব্যাপারগুলো। কারণ মেয়েদের মেনস্ট্রুলেশনের জন্য একটা ব্যাপার থাকে, ওই সময় অনেকেরই খেতে ইচ্ছে করে না, বা ভালো লাগে না, বিশেষ করে এই শীতকালে তাদের একদম খাবার অনেকেরই খেতে ইচ্ছে করে না, একটু মনে হয় গরম গরম, ওই সময়টা, ওই 4 দিন মনে হয় একটু গরম গরম কিছু খায়। তো ওই 4 দিন খুব সুন্দরভাবে মানে খাওয়া দাওয়ার একটা ইয়ে করতে হবে, ভালো খেতে হবে, খুব ভালো ফল বিশেষ করে খেতেই হবে, ওই সময়টা ফল খাওয়া খুব জরুরি। এবং রেস্ট নেওয়া, রেস্ট মানে ওরকম রেস্ট নয় যে একবার বিছানায় শুয়ে থাকলাম, ওরকম রেস্ট না, বেশি ঝাঁপাঝাঁপি, বেশি সাইক্লিং করা, বেশি এই ধারে যাচ্ছি ওধারে যাচ্ছি, মস্তানি করে অনেক মেয়েরা, ও কিছু হবে না, ও কিছু হবে না করে, কিন্তু পরে ভোগে ওগুলো, তখন ভুগবে না, ওগুলো পরে ভোগে, তখন কিচ্ছু হবে না। যেই এবার রক্তের জোর কমতে থাকবে 35-40-তে গিয়ে, তো তাদের বহু প্রবলেম হয়ে যায়, বহু মেয়েদের প্রবলেম হয় ওই ওই ঘটনার থেকে, বা জরায়ুজনিত অনেক প্রবলেম হয়, কারোর কেটে বাদ দিতে হয়, কারোর ওই করতে হয়, কারোর অনেক রকম রোগ আছে যেগুলো হয়। কিন্তু সেগুলো কী জন্য হয় না, এই যে বয়সটা, যে কম বয়সের থেকে তুমি যত্ন নিচ্ছ না। অনেকেই এগুলো মানে না, কিন্তু মানা না মানা, যখন রোগ হবে তখন তুমি তাহলে সিম্প্যাথি চেও না। আমার কথা হচ্ছে সিম্পল এটাই, যে যখন রোগ হবে তখন তুমি আহারে আমার অমুক হয়ে গেল, আর আহারে আমার তমুক হয়ে গেল বলে কারোর কাছে সিম্প্যাথি চেও না। তুমি একাই যাও, হসপিটালে ভর্তি হও, হসপিটালে ভর্তি হয়ে থাকো, যা খরচা হয় করো, একাই করো, তোমার জন্যই হয়েছে।
তুমি এখন মানছো না, তাই তোমার গিয়ে 45 বছরে যখন হবে তখন তো তোমার স্বামী আর বাবাকে বা দাদাকে বা তোমার পেয়ারের লোকগুলোকে তুমি জ্বালাবে, মাকে বা কাউকে। সেইগুলো করো না, সেগুলো বাজে লাগে। তার থেকে তুমি এখন থেকে তো মেয়েরা মেয়েরা বা যারা মারা রয়েছেন তারা যদি মেয়েদের যত্ন নেন, ওই বয়সের মেয়েদের, কারণ এরা কথা শুনতে চায় না, বিশেষ করে মারাই তো তৈরি করছে আজকাল মেয়েদের এরকম করে, কোনো কিছু মানার দরকার নেই, হ্যান নেই তার নেই, তোরাও অমুক তোরাও সমুক, যাই হোক ওইসবে আর যাচ্ছি না। কিন্তু রোগগুলো কিন্তু, শরীর কিন্তু শুনবে না, তুমি মুখে যতই পটর পটর করো রোগ কিন্তু শুনবে না। যেই 40+ হয়ে যাবে অমনি তোমার বিভিন্ন রকম রোগ দেখা দেবে, বিছানায় শুয়ে দিতে পারে সেই রোগ, ওই হয়ে যাবে সেই হয়ে যাবে, কত কি হবে। তার মধ্যে তো বাচ্চা কাচ্চা হলে তো আর দেখতেই হবে না। তো এইগুলো হয়। তো সুস্থ থাকতে গেলে কিন্তু এই জিনিসগুলোকে খুব মেনটেন, খাওয়ার ভীষণ মেনটেন করতে হবে। এখনকার ছেলেমেয়েরা সত্যি কথা বলতে একদম কথা শোনে না। এখনকার ছেলেমেয়েরা, যাদের ছেলেমেয়েরা কথা শোনে তাদের বাবা মারা বলবো বিশাল ভাগ্যবান আর কি, যে কথা শুনছে। এটা করিস না বলতে পারবে কোনো বাবা মা, তাহলে বিশাল ভাগ্যবান সেই বাবা মা আর কি, যদি সেই ছেলেটা শোনে। কারণ কোনো এই বয়সটাই এরকম যে কেউ শোনে না, কথা শোনে না। কিন্তু ওই বয়সটায় যদি শুনে নেয়, যদি শুধরে যায়, অন্তত যদি নিজের থেকেও একবার মনে হয় যে না শুনি, বা এত আজকাল তো, আগে তো শুধু বাবা মারাই বলতো তাই রাগ হতো, ঠিক আছে, কিন্তু এখন তো চারিদিকে এত ইউটিউব ইউটিউব, আর ওরা তো আবার ইয়ে করে না, আজকালকার ছেলেমেয়েরা আবার ফেসবুক টেসবুক না, ওরা আবার কি ইনস্টাগ্রাম টুইটার মুইটার, কিন্তু সব জায়গাতেই দেখো ওই একই কথা বলা হচ্ছে, হয়তো নিশ্চয়ই বলা হচ্ছে, আমি জানি না, কিন্তু বলা হয়, কোথাও না কোথাও খুঁজলে তো পাওয়াই যাবে, এগুলো বলছে লোকে। তো এগুলো খুব খুব উচ্ছৃঙ্খল হয়ে গেছে। এরা এরা নিজস্ব সুবিধার জন্য সমস্ত কথা জানে, এরা সব জানে, এরা এটাই এদের মুশকিল হয়েছে, এরা সব জেনে ঠিক তুলে তুলে নিজের সুবিধা মতো জায়গায় কথাগুলো বসিয়ে দেয়, যেগুলো কোনো কাজের যুক্তি নয়। তারপরে ভুগবে যখন, সেই বাবা মাকেই মানে ইয়ে করতে হবে আর কি, বাবা মাকেই ভুগতে হবে সব থেকে বেশিটা। ওরা তো শরীরে ভুগবে, কিন্তু তারপরে যে বাকিরা রয়েছে তাদের ভুগতে হবে। বিশেষ করে মেয়েরা বেশি উচ্ছৃঙ্খল হয়ে গেছে এখন, তারা একদমই বাবা মা স্বামী অমুক কাউকেই মানে না। তো ভগবান এলো বলবে মানে তাড়িয়ে দেবে আর কি। ভগবান এলেও তারা হাট তুমি যাও তো, কে ভগবান মানি না, এরকম আর কি তাদের হাব ভাবটা দেখছি চারিদিকে, তাই বলছি চারিদিকে এরকমই দেখছি। তো সেইটা যদি খাবার যারা করছে না, আমরা যারা বড় হচ্ছি, আমরা যারা বড় হয়ে এসছি, আমরা যারা বুঝি একটু, তারা জানি, তাই জন্য বলবো মা মাসিদের কথা একটু হলেও শোনা উচিত ছেলে মেয়েদের। কারণ বাবা টাবারা অতটা শরীরগত হিসাবে অনেকরাই জানে না, রেয়ার কেস যে কোনো বাবা মামা কাকা জানে, কিন্তু মারা বেশি জানে, মাসি পিসি মা ঠাকুমা দিদিমা এরা জানে। তো তাদের কথা যদি শুনে চলা যায়, যে আহারটা ঠিক টাইমে করা যায় এবং কম খাওয়া যায়। এখন হচ্ছে কম খেতে হবে, বেশি খেলেই মুশকিল, খুব বেশি না যেন না খাওয়া হয়, বেশি খেলেই মুশকিল। যদি এমনও ওই জন্যই এই বেশি যাতে না খাওয়া হয়, ওই যাতে না করে, তার জন্যই কিন্তু ওই নিয়মগুলো এসছে, উপোস মাসে অমুক পুজোর উপোস তমুক পুজোর উপোস কেন এসছে, এই উপোস তাপসগুলো কিন্তু মেন, যাতে কন্ট্রোল করে ঠান্ডা ওই কি বলে আমাদের সরস্বতী পুজোর যে কি বলে ওটাকে গোটা শীতদের যে পুজো টুজো ওগুলো হয়, শীতলা পুজো, ওগুলো কেন করা হয়, ঠান্ডা রান্না কেন খাওয়া হয় না, ওই দিনে ওই সময় ওই যে একটা সিজন চেঞ্জের সময়, ওই সময় ওই ঠান্ডাটা খাওয়া উচিত, তাই জন্য ওই ঘটনাগুলো হয়। কিন্তু আজকাল মারাই বলছে ওইসব আজকাল আর মানে না, আজকাল আর মানে না করে ওইসব ইয়ে করে দেয়, যার জন্য মেয়েরা আর কি শিখবে। মেয়েরা তো, মেয়েদের আজকাল যে কি অবস্থা, সে যত দেখছি তত কিছু মানে চুপ হয়ে যাচ্ছি, যত দেখছি তত চুপ হয়ে যাচ্ছি। তো তখন ভগবানকে বলি আর অন্য কিছু করতে হবে না, এই মেয়েগুলোকে দেখেই চুপ হয়ে যাব, বাবারে বাবা কি ডেঞ্জারাস কি ডেঞ্জারাস। তো কিন্তু ভুগছে তারাই, আবার তারা তো ভুগছে, তারা যখন 45-এ গিয়ে ভুগছে, তাদের স্বামীরা আর কি হয়ে গেল, আর কি হয়ে গেল বা যাই হয়ে গেল, এরা আছে, বাবা আছে, মা আছে, আরও সব উপর পড়া হয়। তো যাই হোক,
ওগুলো ভালো লাগে না, কারণ তখন ঠিক করনি বলেই এখন হচ্ছে এরকম। আর হ্যাঁ, কোনো কোনো রোগ হয়ে গেল, হঠাৎ হলো, সেটা তো মানুষ কেউ বলতেই পারে না কার কখন কি হবে। কিন্তু কিছু রোগ আছে যেটা তুমি 20 বছরে ঠিক নেই বলে তোমার 40 বছরে গিয়ে রোগটা হচ্ছে, এটা জেনুইন, এটা জানা কথা। হবে তাও জানা কথা, তা জেনে তোমরা এত জানো আর ওগুলোই জানো না। তুমি চিপসই খেয়ে যাচ্ছ 25, 26, 30 বছর ধরে, চিপস আর পিৎজা আর অমুক, আর তো সুখে যাচ্ছে। তোমার যেখানে মেনস্ট্রুয়েশনের ব্যাপার আছে, তোমার যেখানে একটা কমপ্লিকেটেড ব্যাপার আছে, বাচ্চা হওয়ার ব্যাপার আছে, সেখানে তুমি যদি উল্টোপাল্টা খাও আর তারপরে 40 পেরোতে না পেরোতে তুমি অসুস্থ হয়ে যাবে, তো স্বাভাবিক তোমার বর তো অন্যদিকেই তাকাবে তখন। তো এই রকমই ঘটছে, এইটাই চক্রের মতন ঘটে যাচ্ছে। তারপরে এত ডিভোর্স হচ্ছে, কি করবে? ও তো 20 থেকে তখন খুব, বর তখন যা বলছে তাই করছে। তারপরে গিয়ে যখন 40-এ পড়ে যাচ্ছে, তখন তার ভাল লাগছে না যে বিছানায় পড়া বউটা, তখন তো অন্যদিকে সবাই না। এগুলো হচ্ছে, এগুলো হচ্ছে না হলে আদালতে এত কেস জমা পড়ছে কি ডিভোর্সের, বা অন্যান্য ঝগড়াঝাঁটির, বা যাই হোক, বা ওই হসপিটালেই বা ওই বয়সী ইয়েরা হচ্ছে কেন, বা কারুর জ্বরে অপারেশন হয়ে যাচ্ছে, কারুর তাই অপারেশন হচ্ছে, কারুর তাই হচ্ছে, অনেক কিছু প্রবলেম এগুলো হচ্ছে। কিন্তু সেটা কেন হচ্ছে না, এই যে যারা মাইন্ড যাদের ঠিক নেই, যাদের উচ্চাটন মন, যাদের সবসময় উচ্ছৃঙ্খলতায় যারা মেতে রয়েছে, বাইরে খাবো আর ঘুরতে যাবো, বাইরে খাবো ঘুরতে যাবো, ব্যাস। সংসার ফংসার তো আজকালকার মেয়েরা বোঝে না। কিন্তু তার রেজাল্টটা কাকে ভুগতে হচ্ছে না, ওই পরিবারকে, স্বামী, হয় স্বামী, নয় তার পরিবার, নয় তার বাবা মা, নয় তার যারা কাছে পেয়ার ভালোবাসে যারা, তাদেরকে ভুগতে হচ্ছে, মেন তাদেরকে ভুগতে হচ্ছে। আর তারাও বলে না, আর বললেও শোনে না। যারা বলে তাদের কথা বললেও শোনে না, আর অনেকে তো বলেই না। বাবা মারা তো তৈরি করছে এরকমভাবে মেয়েদের, আমার চোখে প্রত্যক্ষ করা, আর কি বলবো। তো যাই হোক, কিন্তু এগুলো হয়, তো সেই জন্য এইটা একটা বললাম যে ভীষণভাবে মেয়েরা বিশেষ করে ভীষণ, যার জন্যে আগেকার দিনে ওই সব নিয়ম কানুন ছিল যে 4 দিন কার সঙ্গে মিশবে না, একটা ঘরে থাকবে, ওই করবে, ছুঁবে কেন না, ছোঁবে না এই জন্যই ছুতে দিত না, যে যদি বাই চান্স ভারী তুলে ফেলে, যদি বাই চান্স এরকম করে কাপড় ইয়ে করে ফেললো, বা কোনো ভারী তুলে, বা বাই চান্স পড়ে গেল সামনের দিকে, বা কিছু করে পড়ে গেল, তাহলে ডেঞ্জারাস অবস্থা হয়। তো সেই জন্য যাতে ওটা না হয়, তাই জন্য ওই 4 দিন যেন অন্তত একটু সাবধানে সুন্দর করে থাকো, গরম গরম খাবার খাও, ফল খাও, টাইমের খাও। 4 দিন পরে আবার নাচো কুঁদো, কিছু করার, কোনো কেউ বলার নেই। এইটা কিন্তু মেয়েরা এগুলো বোঝে না। মেয়েরা নাচন কোদন ছাড়বে না, তো করুক, করছে করুক, যাই হোক, এটা আমার বলার ইয়ে। আমি, যারা শুনবে তারা শুনবে, যারা করবে না তারা বুঝবে। তো এই হচ্ছে ব্যাপার। আর হচ্ছে এবার, আর কি বলবো, স্কিন, স্কিনের অনেকের দেখবে চোখের কালি পড়ে, স্কিন ঠিক হয় না, গ্লো করে না, বা এই হয় না, সেই ব্যাপারটা। তো স্কিন গ্লো করবে, সেটা ওই খাবার ঠিক করতে হবে। তেল তেল জাতীয় খাবার খেতে, আমি বলবো, আমার কথা হলে, আমি নিজে তো যেটা নিজে করেছি, তো আমি যেটা নিজে করেছি, যে খাবার বন্ধ করিনি কোনো দিন, যে এটা খাবো না, তেলে ভাজা খাবো না, অমুক খাবো না, তো সুখ খাবো না, এখন আমি খাই, কিন্তু ব্যালেন্স করে খাই, ব্যালেন্স। আর যদি আমি খুব বিয়েবাড়ি অমুক তসুখ হেন বাড়ি খেলাম, তো পরের দিন আমার একদম প্রায় উপোস, কিছু হোক আর না হোক। খুব জোর হলে হালকা ভাত, মাছের ঝোল, হালকা ঝোল, বা ভাত, আলু ভাতে গরম গরম মাখন দিয়ে, নাট ঘি, মাখন দিয়ে, হালকা অল্প মাখন দিয়ে খাওয়া যায়। আর কোনো খাবার না, ওই একবার খাও, শুয়ে পড়ো। কারণ আগের দিন তুমি খেয়েছো, বা এই যে বিয়েবাড়ির সময় কি হয়, আজকে বিয়েবাড়ি গেল, দুদিন নেই আবার একটা বিয়েবাড়ি, বা পৈতে বাড়ি, বা অমুক বাড়ি, বা তসুক বাড়ি, এই যে নিমন্ত্রণ বাড়িতে গেলে রিচ খাবার খাওয়া হয়, বা যাদের বিয়ে হয়েছে তাদের তো নেমন্তন্ন করে, যাদের বিয়ে হবে তাদেরও নেমন্তন্ন হয়, আইবুড়ো ভাত, এই সেই, কাকি মাসি পিসি সবাই নিমন্ত্রণ করতে, একটা হেভি খাবার হয় লাগাতার। তখন কি করবে, হচ্ছে প্রথম কথা,
বেশি খাওয়া যাবে না। আর যদি খাও, যাকেই ইয়ে করবে, পরের দিন খাওয়া অফ করে দিতে হবে, একদম অফ। মুড়ি জল, লেবু জল, ডাবের জল, মুসুম্বি, এই পরের দিন এইগুলো খেতে হবে। আর তার সঙ্গে দুপুরবেলায়, একমাত্র দুপুরবেলায়, রুটি তো একদমই চলবে না, দুপুরবেলায় গরম ভাত, আলু ভাতে, ব্যাস, এইটা ছাড়া আর কিছু নয়। গরম ভাত, আলু সেদ্ধ, তাহলে পেটকে ওই ইয়ে করবে, ঠিক রাখবে, আর কন্ট্রোলে রাখবে পেটকে, ওই গরম ভাতটা আর আলু ভাতেটা। আলু ভাতে তো তেল বিশাল করে একবারে কাঁচা লঙ্কা দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে, অনেকেই শুকনো লঙ্কা খায়, যার জন্য স্কিন খুব বাজে হয়। যারাই শুকনো লঙ্কা খায় তাদের স্কিন খুব বাজে হয়, কিন্তু ওটার জায়গায় তুমি কাঁচা লঙ্কা খাও, কাঁচা লঙ্কা কুটে আলু ভাতেতে দাও, ছাতুতে দাও, বা যাই কিছু খাবে ভাতের সঙ্গে সেটাতে কাঁচা লঙ্কা খাও, কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কা খাওয়া স্কিনের জন্য, পেটের জন্য, স্টমাকের জন্য অত্যন্ত বাজে, অত্যন্ত বাজে, অত্যন্ত বাজে। ওটা ছাড়তে হবে, কোনোভাবেই ওটা লিভার তোমাকে অ্যালাউ করে না। তো রেয়ার কেস হয় সেখানে, সবাই বলবো না, রেয়ার কেস, ব্যতিক্রম সব জায়গা থাকে, অর্থাৎ কারু কারু হজম হয়ে যায়, তাদের কথা আমি জানি না। যারা যা পায় তাই খায়, তাদের কথা আমি বলতে পারবো না, সেখানে তারা তো খাচ্ছে, কিন্তু তাদের শরীরের গঠনটাই ওরকম। তুমি বলো ফুটপাতে রান্না করে, আমাদের ইয়েতে লেনিন সরণিতে দেখবে, একটু সন্ধে হয়ে গেলেই দেখবে ওখানে ফুটপাতে পুরো ওখানে বসে ইটের ইয়েতে রান্না করে ওরা যা জোগাড় করে এনেছে ওই খাচ্ছে। ওদের স্কিনেরও চিন্তা নেই, ওদের কোনো কিছু হয়ও না, কারণ ওরা ছোটোর থেকে ওইভাবেই গঠনগতভাবে তৈরি। কিন্তু আমাদের মতন বাড়িতে যারা থাকে, যেসব মানে সুন্দরভাবে থাকে, যারা এইসব মেখে মুখে থাকে, মাখতে হবে না, কিচ্ছু মাখতে হবে না। এই শীতে একটু বোরোলিন মাখলেই চলবে, আর গ্রীষ্মতে আরও কিছু মাখতে হয় না। এই যে আমার যেমন শীতে চামড়া খুব ফাটা ফাটা টাইপের হয়ে যায়, কেমন একটা হয়ে যায় শীতে। গ্রীষ্মে এটা দেখবে একদম চকচক করছে, কিন্তু শীতে হয় না, এই শীতে হয়ে যায়, কারণ ওটা তার জন্য একটুখানি বোরোলিন, কারণ যার যেরকম সহ্য হয়। এবার বাজারের বোরোলিনটা এখনো পর্যন্ত একটু ঠিক আছে। আর বাকি বেশি ক্রিম মাখা না মেখে তুমি যদি টমেটো মাখো গালের মধ্যে, বা তুমি যদি কলা মাখো, মানে কলা হেজে যায় যে কলা, সেই কলা হাতে, গলায়, ইয়েতে মেখে রাখলে, আর তার সঙ্গে তো রোজ যদি সকালে একটা করে কলা খাও, বা ভাতের পরে একটা করে কলা খাও, তাহলেও খুব ভালো। মুসুম্বি কলা হচ্ছে সব থেকে ভালো ফল, মুসুম্বি কলা, এটা হচ্ছে সব থেকে ভালো ফল। এইটা মেয়েরা, বিশেষ করে মেয়েদের ভীষণভাবে খাওয়া উচিত, কম বয়সী মেয়েদের, মানে যাদের পিরিয়ড শুরু হয়েছে এদের খাওয়া উচিত। যদি একমাত্র না অ্যালার্জেটিক কোনো ব্যাপার থাকে, তাহলে এরা খেতে পারে। তো এইগুলো টিপস দিলাম, কি বললাম, কালকে আবার আসবো, আবার অন্য কোনো টিপস দেব। তার মধ্যে তোমরা যদি কোনো টিপস জানতে চাও, বা এটা নিয়ে ব্যবহার করেছো আগে, বা অন্য কোনো কিছু ব্যবহার করো, অন্য কোনো পেট ব্যথার জন্য, নাক ব্যথা, চোখ ব্যথা, মুখ ব্যথা, বুক ব্যথার জন্য, তাহলে তোমরা সেগুলো এসে বলতে পারো। আমি কালকে আবার অন্য কথা নিয়ে আসবো, সেটা টিপসও হতে পারে বা অন্য কোনো কথা হতে পারে। এখন আমি এই কদিন একটু আমি এই ধরনের কথাবার্তাই বলবো, তারপরে দেখা যাবে কি করব, কাল কি হবে আমি নিজেই জানি না, সব উপরওয়ালা জানে। তো যেটুকুনি আমি এটা বললাম, সেইটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লিখে জানিও যে হ্যাঁ কেমন লাগলো কি না, আর তোমরা কি করো না করো, মানে কোনটা ইউজ করো বা কি করো, বা যদি আরও কিছু জানতে ইচ্ছা করে সেটা তোমরা ওখানে লিখে কমেন্টে আমাকে জানাতে পারো। তাহলে সবাই ভালো থেকো। ওম নমঃ পার্বতী পতয়ে, হার হার মহাদেব, শিব শম্ভু। ভালো থাকবে সবাই।